আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেন্টার ফর ইসলামিক এইড বেঙ্গল। এখানে আমাদের প্রফেসর শাহনেওয়াজ স্যার আছেন। তার সামনে আসলে কথা বলতে যাওয়া আমার জন্য একটু অস্বস্তিকরও, কারণ ওনার বই পড়েই আমরা আপনার প্রত্নতত্ত্ব, বেঙ্গল হিস্ট্রি এগুলোতে আগ্রহী হয়েছি। যাই হোক, আজকে সেন্টার ফর ইসলামিক এইড বেঙ্গলের কসমোপলিটন বেঙ্গল পুনর্পাঠ পুনর্মূল্যায়ন এই সিম্পোজিয়ামের ফার্স্ট সেশনের আমাদের বিষয় হলো মধ্যযুগীয় বাংলা সাহিত্যে কসমোপলিটন ধারা। এই ক্ষেত্রে আমি দুইটা বিষয়ে পার্টিকুলারলি কথা বলবো। একটা হলো দ্য আইডিয়া অফ কসমোপলিটন, দেন হাউ টু রিড মিডিয়েবল Bengali literature, how to approach medieval Bengali Muslim literature particularly. এক্ষেত্রে আমি মধ্যযুগের সাহিত্যের রেফারেন্সেই বলছি। মধ্যযুগের সাহিত্যগুলোতে তিনটে বিষয় মুখ্য: প্রেম, রস, ভাব। আমরা আসলে এখানে যে আলাপটা করব সেটা হলো রস এবং ভাবের আলাপ। রসকে কিভাবে আমরা আস্বাদন করতে পারবো, ভাবটাকে কিভাবে বিশ্লেষণ করতে পারবো। এই জায়গা থেকে প্রথমে রস এবং ভাবের কনটেক্সটের আলাপ। রস এবং ভাবের কনটেক্সটের আলাপ বলতে পার্টিকুলারলি আমি কসমোপলিটন, দ্য আইডিয়া অফ কসমোপলিটনকে বোঝাচ্ছি। দেন আপনার রস এবং ভাবের কীভাবে অ্যাপ্রোচ করা যায় তার ম্যাথোডোলজিক্যাল পয়েন্টে আলাপ। এক্ষেত্রে প্রথমে আমরা যেটাকে বলছি আইডিয়া অফ কসমোপলিটন, এটা আমরা একটু ক্লারিফাই করার চেষ্টা করব। মানে এটা কসমোপলিটন মানে বহুজাতিকতা, আন্তর্জাতিকতা, বাট ইটস নট লাইক দ্যাট। ফিলোসফিক্যাল লিটারেচারের মধ্যে পার্টিকুলারলি ডিউরিং দ্য টাইম অফ প্রি মডার্ন ওয়ার্ল্ড, what had been developed in European continent and what had been developed in Bengal সালতানাত particularly, এই ক্ষেত্রে আমরা যেটা ফোকাস করব সেটা হলো আপনার এখানকার কসমোপলিটনিজমটা কীরকম। তারপর ইউরোপ বলতে আমরা এখানে বোঝাচ্ছি পার্টিকুলারলি দ্য আইডিয়া অফ কসমোপলিটন ইন কান্টস ফিলোসফি। আমরা আমাদের মূল পয়েন্টে যাচ্ছি। মধ্যযুগের বাংলা সাহিত্যের যে বিকাশের কেন্দ্রগুলো চিহ্নিত করছেন রিসেন্ট টাইমের গবেষকরা, তারা বলছেন কেন্দ্র হলো তিনটা। একটা হলো ভুলুয়া, বৃহত্তর ফেনী নোয়াখালী রিজিয়ন। আরেকটা হলো দেয়াং, পটিয়ানোয়ারা, বৃহত্তর চট্টগ্রাম। আরেকটা হলো আপনার আরাকান, বা যেটাকে কন্টেম্পোরারি একাডেমিক্সে বলছে ম্রোকো। এই শেষের কেন্দ্রটা পরবর্তী সময়ে আপনার রামুতে এসে স্থিত হয়েছে, কক্সবাজার রামুতে এসে স্থিত হয়েছে। এবং এই তিনটা কেন্দ্রের প্রসঙ্গে গবেষকরা বলছেন আপনার এই তিনটা কেন্দ্র খুব ঘনিষ্ঠভাবে বঙ্গোপসাগরীয় আদান প্রদানের সাথে সম্পর্কিত ছিল বা যুক্ত ছিল। আমরা যখন এই বঙ্গোপসাগরীয় আদান প্রদান বিষয়টা সাংস্কৃতিক দিক থেকে ভাবব, সাংস্কৃতিক দিক থেকে যখন এই বঙ্গোপসাগরীয় আদান প্রদানটাকে আমরা ক্লারিফাই করার চেষ্টা করব, এখানে বলা হচ্ছে এখানে মেইন বিষয় যেটা সেটা হলো হসপিটালিটি। হোয়াট ডাজ ইট মিন বাই হসপিটালিটি? হসপিটালিটি মানে কি মিন করা হচ্ছে? আমরা দার্শনিক জনার্দন গানেরই রেফারেন্সে উনি বলছেন এখানকার হসপিটালিটিতে তিনটা বিষয়ের সাথে সম্পর্কিত ছিল। একটা হলো আপনার মাইগ্রেশন অফ পিপল
কাজে কাজেই হসপিটালিটি টুয়ার্ডস মাইগ্রেটেড পিপল, মাইগ্রেশন অফ টেক্সট, কাজে কাজে হসপিটালিটি টুয়ার্ডস মাইগ্রেটেড টেক্সট, মাইগ্রেশন অফ আইডিয়াস, কাজে কাজেই হসপিটালিটি টুয়ার্ডস মাইগ্রেটেড আইডিয়াস। তাহলে এখানে পরিসর পাওয়া যাচ্ছে হসপিটালিটির তিনটা: পিপল, টেক্সট, আইডিয়া। এখন আমরা এগুলার এক্সাম্পলগুলা কিভাবে দেখব। এক্ষেত্রে যখন আপনার মাইগ্রেশন অফ দ্য পিপল এই বিষয়টা বা হসপিটালিটি টুয়ার্ডস মাইগ্রেটেড পিপল এই বিষয়টার দিকে আমরা তাকাই, তখন দেখব আপনার এই যে টেরিটরিগুলো পার্টিকুলারলি বঙ্গোপসাগরীয় আদান প্রদানের সাথে সম্পর্কিত ছিল, বৃহদার্থে ভারত মহাসাগরীয় আদান প্রদানের সাথে সম্পর্কিত ওই টেরিটরিগুলোকেই চিহ্নিত করতে পারবো। আমরা দেখব আপনার গুজরাটের মুজাফফর শাহী সালতানাতের টেরিটরি, দেন ডেক্কানের বাহমানি এবং বিজয়নগর সালতানাত, দেন এদিকে বাংলায় ইলিয়াস শাহী হোসেন শাহী সালতানাত, দেন মরক্কো সালতানাত ইন আরাকান। আবার যখন আমরা মাইগ্রেটেড আইডিয়াস অর হসপিটালিটি টুয়ার্ডস মাইগ্রেটিং আইডিয়াসের দিকে দেখব, তখন আমরা এখানে পার্টিকুলার একটা উদাহরণে যাব, সেটা হলো সৈয়দ সুলতান। আয়েশা ইরানি রিসেন্ট টাইমে তার যে গবেষণা সেখানে দেখিয়েছেন আপনার নবী বংশ, সৈয়দ সুলতানের নবী বংশে সৈয়দ সুলতান বেসিকলি নবীদের ইতিবৃত্ত, নবীদের বংশকে মহাভারতের মহাকাব্যিক কাঠামোয় আপনার মহাকাব্যের কাঠামোয় আপনার এটাকে উপস্থাপন করতে চেয়েছেন। এবং এটা করতে গিয়ে উনি আবার কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতের কৃষ্ণের যে ব্যাখ্যা, সেটাকে উনি আবার ইসলামের নবীজের যে ব্যাখ্যার দ্বারা সেদিক থেকে ব্যাখ্যা করেছেন। তো এখানে দেখা যাচ্ছে আপনার এটা আমরা যখন মাইগ্রেটিং আইডিয়াজের কথা বলবো, তখন দেখা যাচ্ছে আপনার পার্টিকুলার পিপল পাওয়া যাচ্ছে যারা আইডিয়াকে নিজেদের জন্য অ্যাডাপ্ট করেছেন। মাইগ্রেটিং টেক্সট, আপনার মাইগ্রেটিং টেক্সটের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে মালিক মোহাম্মদ জয়সির পদুমাবত, এটাকে আপনার আলাওল এই টেক্সটটাকে বাংলায় অ্যাডাপ্ট করছেন। এগুলো তো আপনার এক্সাম্পল হলো। এখন আসলে কথা হচ্ছে মানে হসপিটালিটিটাকে ফিলোসফিক্যালি মানে এই যে বিভিন্ন রকম হসপিটালিটি দেয়া হয়েছে, এখানে এই হসপিটালিটির নীতিগত জায়গাগুলো কি কি ছিল, এটাকে আমরা কান্টের কসমোপলিটানিজম আইডিয়ার দিক থেকে বুঝবো। আমরা জানি কান্টের কসমোপলিটানিজমের ওয়ান অফ দ্য মেইন সেন্টার হলো হসপিটালিটি। এটা সম্পর্কে বলা হচ্ছে, এই হসপিটালিটি কি সেটা কান্টে বলা হচ্ছে, দ্য রাইট অফ এ স্ট্রেঞ্জার টু মেক ইউজ অফ দ্যাট শেয়ার্ড পজেশন অফ দ্য হিউম্যান রেস, দ্য সারফেস অফ দ্য আর্থ, টু ভিজিট আদার প্লেসেস, দ্য রাইট নট টু বি ট্রিটেড উইথ হস্টালিটি because he or she arrived on the land of another, as long as no violence is committed upon the host. কান্টের আপনার হসপিটালিটির আইডিয়াকে এক বাক্যে এভাবে বলা হচ্ছে। এটার উপর মন্তব্য করতে গিয়ে কান্টের এই সময়কার সবচেয়ে বড় ব্যাখ্যা যিনি করছেন অনোরা ওনেইল। অনোরা ওনেইল বলতেছেন, কান্ট শুরু করছে দ্য রাইট, ওনার শব্দটা হচ্ছে
দ্য রাইট। ওনারা বলতেছেন কান্টের অধিকার ধারণা অন্যের উপর প্রয়োগ করা যায় এমন সব কাজকর্মের উপর বেশি জোর দেয়, মানে নিজের উপর না, অন্যের উপর প্রয়োগ করা যায় এমন ধরনের অ্যাক্টিভিটির উপর জোর দেয়। ফলত এই ভাবধারা থেকে অন্যের কর্তসত্তাকে ক্ষতির মুখে না ফেলে কাজকর্ম করে যাওয়ার খুবই সীমাবদ্ধ পরিসরের ধারণা পাওয়া যায়। তার মানে হচ্ছে কান্ট যেটা কসমোপলিটানিজম বলছেন, এটা আসলে নিজের উপর প্রয়োগের ব্যাপার না, অন্যের উপর প্রয়োগের ব্যাপার। এবং এটাতে বলতেছে যার উপর প্রয়োগ করা হয় এটা আলটিমেটলি তার এজেন্সিকে ব্যাহত করে, তার কর্তাসত্তাকে ব্যাহত করে। ওনারা এই কথা বলে এখানে একটা আপনার নোট দিচ্ছেন। উনি বলছেন পুরা দুনিয়াতে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদীরা তাদের কলোনিয়ালিজমের লেজিটিমেসি দিয়েছে মূলত এই কসমোপলিটানিজমের আইডিয়া দিয়ে। এটা ওনরা ওনেইল বলতেছেন। এবং এটার সাথে আরেকটা ব্যাপার আছে, কান্টের এই আইডিয়ার মধ্যে আমাদের যে রিয়েলিটির যে কালচারাল ভ্যারাইটি, মানুষের যে ইকোনমিক ডিফারেন্স এবং ডিফারেন্ট টাইপস অফ হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স, তার কোনোটারই রিফ্লেকশন নাই। কিন্তু আমরা যখন উদাহরণ হিসেবে সৈয়দ সুলতানের যেটা কসমোপলিটানিজম তার দিকে তাকাই, সৈয়দ সুলতান যে আপনার কৃষ্ণের কাহিনীকে ইন্টারপ্রেট করছেন অ্যাকর্ডিং টু আপনার মুসলিম ন্যারেশন, এবং এটাকে আবার উপস্থাপন করছেন মহাকাব্যের কাঠামোয়, পার্টিকুলারলি মহাভারতের যে মহাকাব্যিক কাঠামো তার মধ্যে। এক্ষেত্রে তিনি হসপিটালিটিকে কীভাবে ইস্তেমাল করছেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে উনি আসলে যেসব বিষয়কে নিজের জন্য ইস্তেমাল করছেন, এগুলো আসলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সৈয়দ সুলতানের নিজস্ব যে জিজ্ঞাসা, তার উত্তর খোঁজারই প্রচেষ্টা। এবং এর সাথে মহাভারত বা শ্রী চৈতন্য চরিতামৃতের সম্পর্ক ইন্টারপেনিট্রেশনের দিক থেকে খুবই বহিস্থ, অন্তস্থ না। ফলে চৈতন্য চরিতামৃত বা মহাভারতের যে নিজস্ব লক্ষ্য উদ্দেশ্য, এই কাজের দ্বারা সেটা ব্যাহত হয় না। তার মানে হচ্ছে আমরা এখানে পাচ্ছি, এখানে যে কসমোপলিটানিজমের যে ধারণা, সেটা অপরের এজেন্সিকে ব্যাহত না করে তাকে কিভাবে অ্যাডপ্ট করা যায় তার ধারণা। কিন্তু প্যারালালি ওই সময় ইউরোপে যেটা ডেভেলপ করছে, এটা হচ্ছে আপনার নিজের স্বার্থে পরের এজেন্সিকে কিভাবে ব্যাহত করা যায় তার জন্য একটা বয়ান নির্মাণ করা, যেটা আমরা কান্টের মাধ্যমে স্পষ্টত দেখা যায়। এটা তো আমি নিজে বলতেছি না, কান্টের এই সময়কার সবচেয়ে মশহুর যিনি ব্যাখ্যাতা সরাকারী ওনরা ওনেইল বলতেছেন, যেটা পার্টিকুলারলি কনস্ট্রাক্টিং অথরিটিস, ওনরা ওনেইলের বই কনস্ট্রাক্টিং অথরিটিস, ওখানে একটা চ্যাপ্টার আছে কসমোপলিটান নাও অ্যান্ড দেন। এই চ্যাপ্টারের মধ্যে এখন যদি আমরা তাহলে একটা গেল আমরা সৈয়দ সুলতানের যেটা আইডিয়াকে হসপিটালিটি দেওয়ার যে প্রবণতা, সেটার সাথে ইউরোপে ওই সময় ডেভেলপ করা আইডিয়াগুলোর সাথে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে। আবার এক্ষেত্রে মাইগ্রেটিং পিপল, এখানে যে বাংলায় আমরা পার্টিকুলারলি আলাওলের পদ্মাবতীর যে ভনিতা, ওখানে দেখতে পাচ্ছি আপনার উনি বলছেন মরক্কোর যে ক্যাপিটাল সিটি, ওখানে উনি দেখছেন 16 ল্যাঙ্গুয়েজ ভাষাভাষী পিপল আছে। এটা আলাওলের আপনার ভনিতার মধ্যে দেখবেন, আপনার পদ্মাবতীর ভনিতার মধ্যে এটা আপনার কাউন্ট করলে দেখবেন 16 ল্যাঙ্গুয়েজ ভাষাভাষীর কথা উনি ওখানে বলছেন। তো এত ধরনের পিপল, এটা আসলে কিভাবে পসিবল ছিল, এখানে কিভাবে হয়েছে? এখানে আসলে ব্যাপারটা ছিল, এখানে যে পিপলদেরকে আপনার হসপিটালিটি দেওয়া হয়েছিল, এটা এক ধরনের সহজ সহানুভূতি নির্ভর মেলবন্ধনের জায়গা থেকে, এক ধরনের সহজতা ছিল এবং সহানুভূতি নির্ভর, বেসড অন কম্পেশন।
কোনো ধরনের আপনার ইউনিভার্সাল রাইটের ধারণা থেকে না। দিস ইজ বেসড অন কম্পেশন। এই মেলবন্ধনের ধারণা থেকে এখানকে মানুষজনকে আপনার হসপিটালিটি দেয়া হয়েছিল। এর আপনার রেফ্লেকশনগুলো আমরা কোত্থেকে দেখব? আপনার হিস্ট্রিয়ানরা বলতেছেন ওই সময়কার পাড়া, গ্রাম, মহল্লা কেন্দ্রিক স্ব সম্প্রদায়ের আলাদা আলাদা কিন্তু পরস্পর সন্নিহিত যে কমিউনিটি ব্যবস্থাপনা, তার মধ্যে এটা একদম স্পষ্টত ফুটে ওঠে। আমাদের কমিউনিটিগুলো আলাদা আলাদা ছিল কিন্তু পরস্পরের সাথে সন্নিহিত ছিল। ফলত এই ইউনিভার্সাল হসপিটালিটি বিমূর্ত কোনো অধিকারের ধারণা থেকে আসে নাই, বরং মানুষের যে দৈনন্দিন অভিজ্ঞতার যে পরিপ্রেক্ষিক পার্সপেক্টিভ এবং দৈনন্দিন অভিজ্ঞতার থ্রুতে আরেকজনের সাথে যে কানেক্ট হওয়া, তার থ্রুতে এটা ঘটছে। এবং এই সম্পর্ক বিশেষ কিছু গুণাবলী বাচ্চুর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বাচ্চুগুলো কীরকম? পারস্পরিক সহিষ্ণুতা, মানবিকতা, করুণা এবং বৃহদাত্মে মানুষের আধ্যাত্মিক আবহ, এইসব বাচ্চুর মধ্যে এই ঘটনাগুলো প্রতিফলিত হয়েছে। ফলে এই যে হসপিটালিটি কোনো বিমূর্ত দার্শনিক পরিভাষার মধ্যে ধরা পড়ে নাই, ধরা পড়ছে মানুষের পদাবলী, সঙ্গীত, মহাকাব্য এবং সুফিদের আখ্যানের মধ্যে। এটা ধরা পড়ছে এই কারণে এটা বিমূর্ত কোনো আপনার দার্শনিক পরিভাষার মধ্যে আসে নাই। আপনার পরিপ্রেক্ষিতের দিক থেকে আমরা আমাদের যে কসমোপলিটানিজম, তাহলে দেখা যাচ্ছে এটা স্পষ্টতই দিস ইজ নট similar to the cosmopolitanism that developed during the early modern period in Europe. Okay. এখন আমরা, এটা হলো আমাদের পরিপ্রেক্ষিতের আলাপ, কনটেক্সটের আলাপ, যেটাকে আমরা বলতেছি দ্য আইডিয়া অফ কসমোপলিটান। তাহলে আমরা এখানে থেকে একটা কনক্লুশন পেলাম, আমাদের কসমোপলিটানিজম ইজ ডিসিমিলার টু দ্যাট হ্যাড ডেভেলপড ইন দ্য ইউরোপ। এখন আমরা ভাব এবং রসের কথায় আসব। আপনার রসকে কি, এই কাব্যগুলাকে আজকে যিনি প্রধান আলোচক ছিলেন, অনিবার্য কারণে যিনি আসতে পারতেছেন না, উনি ইন দ্য শেড অফ গোল্ডেন প্যালেস, ওনার যেটা বই, ওখানে ভূমিকাতেই লিখছেন আমাদেরকে মধ্যযুগের সাহিত্যগুলোকে স্রেফ অনুবাদ সাহিত্য কিংবা সমন্বয়বাদী বা সেকুলার সাহিত্য হিসেবে দেখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। These are not syncretistic literature, or these are not simply translation literature, or these are not carrying the spirit of secular. আয়েশা ইরানি সৈয়দ সুলতান নিয়ে কাজ করতে উনি এগুলোকে আবার উনি বলছেন এটা হচ্ছে ফ্রন্টিয়ার লিটারেচার। ইন স্পাইট অফ দিস ক্যাটাগরিজ উই ক্যান ক্যাটাগরাইজ দিস লিটারেচার অ্যাজ ফ্রন্টিয়ার literature, but I have objection about this sort of categorization. তো এই ক্ষেত্রে আমরা এটাকে রসটাকে আমরা আসলে কিভাবে দেখবো, রসটাকে আমরা আসলে বুঝতে পারি না। মধ্যযুগটা এটা আমাদের বাংলা সাহিত্যের ছাত্ররা পার্টিকুলারলি এটা নিয়ে কোনো ইন্টারেস্ট পায় না, তাদের কাছে এটা খুব বোরিং একটা এগুলো লিটারেচার মনে হয়। মধ্যযুগের সাহিত্যটা একদম বোরিং, অনেকেই পড়ে না। যাদের সাথে কথা বলছি তাদের কাছে এটা কোনো মানে দে ডোন্ট গেট এনিথিং ইন্টারেস্টিং ওভার দেয়ার। এর মধ্যে মানে মজার কোনো ব্যাপার নাই, এটা খুবই ড্রাই মনে হয়। এবং এটা আমাদের পায়োনিয়াররা উপস্থাপন করছেন ওভাবে, মানে উপস্থাপন করছেন এটা ইন্টেনশনালি করছেন এরকম না, দে টুক অ্যাপ্রোচ লাইক দ্যাট। কিন্তু আপনার রস আহরণ করার একটা খুব এক্সেলেন্ট এক্সাম্পল আপনার ইন দ্য শেড অফ গোল্ডেন প্লেসে আপনার তিবু দুবের দেখিয়েছেন। উনি আপনার মিডাইবল বাংলা লিটারেচারের পোয়েটিক্সটাকে এক্সপ্লোর করছেন থ্রু এক্সপ্লোরিং দ্য পোয়েটিক্স অফ আলাউল।
আলাউলের মাধ্যমে উনি এটা এক্সপ্লোর করছেন। ওনারটা এক্সাম্পল আছে, আমি এই দিকটাতে যাচ্ছি না, আমি যে দিকটাতে এখন যাব সেটা হলো আপনার ভাবের দিকটা। ভাবের দিকটার জন্য আপনার আমি বলতেছি এটাতে দুই ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আমি টেক্সটগুলোকে যখন অ্যানালাইসিস করব দুইটা দিক আপনার এক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। একটা হলো এই টেক্সটের যে ভাবগুলা এগুলো বিশ্লেষণের জন্য টেক্সটগুলার অন্তস্থ যে লজিক্যাল রিকোয়ারমেন্ট এটাকে ফুলফিল করে এমন কৌশল আমাদেরকে রপ্ত করতে হবে বা এমন কৌশল আমাদেরকে ইস্তেমাল করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেসব কৌশল এই টেক্সটগুলোর জন্য ইন্টারপ্রেট করার জন্য প্রয়োগ করা হয়েছে এগুলো হচ্ছে বহিস্থ, এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক না। সো দিস মেথডস were failed to explain what it is. দেন তাহলে একটা দিক হলো আপনার এই টেক্সটগুলো বিশ্লেষণের জন্য আমাদের এমন পদ্ধতির আশ্রয় নিতে হবে যেটা একটা লজিক্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে, এই টেক্সটগুলোর লজিক্যাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে। অ্যানাদার ওয়ান, এই টেক্সটগুলা বিশ্লেষণ করার জন্য এমন একটা পরিসর আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, এমন একটা পরিসর ইস্তেমাল করতে হবে যা তার লিঙ্গুইস্টিক প্রয়োজনকে কাভার করে হয়। তো এখন আপনার লজিক্যাল, এখন আমরা বলতেছি কবিতার কথা, এখানে লজিক্যাল রিকোয়ারমেন্ট করতে আসবে, মানে কবিতায় তো লজিক খাতে না, বেসিকলি আমরা যেভাবে ভাবি আর কি, কবিতায় তো কোনো লজিকের ব্যাপার নাই আসলে। হিয়ার I am referring logic in broadest sense, the inherent discipline, শৃঙ্খলা যেটা একটা কবিতার ভিতর থাকে ওইটাকে ধরতে পারা। এই ক্ষেত্রে আপনার আমরা আমাদের মডার্ন যারা স্কলার, যারা এই টেক্সটগুলো পড়ছেন তাদের যে প্রবলেমের জায়গাগুলো সেই জায়গাগুলো দেখার জন্য আমি একজন গবেষকের একটা কথা বলতেছি। উনি হলেন আর্থার এফ বোলের। উনি বলছেন সুফিদের উপর গবেষণা করা বা সুফিদের সাহিত্যগুলোর উপর গবেষণা করা আধুনিক গবেষকদের পক্ষে এসব সাহিত্যের ভাষাবিদ্যাগত বিশ্লেষণ, ঐতিহাসিক অনুসন্ধান, সামাজিক অর্থনৈতিক পটভূমি অধ্যয়ন, সুফিদের অন্যান্য ঐতিহ্য, সুফিদের উপর অন্যান্য ঐতিহ্যের প্রভাব, সুফিদের বয়ান, অন্যান্য সংস্কৃতি থেকে ধার নেয়া বিষয়গুলো হাজির করার বাইরে আধুনিক গবেষকদের অন্য কিছু করার থাকে না আদতে। তো বোলার বলতেছেন এটা হচ্ছে তাই সুফিরা যা না তাই হচ্ছে এগুলা মূলত, এখানে সব কিছুই আছে কিন্তু সুফিরা যা সেগুলো কিছুই নাই। কেন? এই জায়গাটাকে আপনার আর্থার বোলের আরো বলতেছেন আমরা যেভাবে ভাবি বা যে ভাষায় কোনো কিছু প্রকাশ করি এগুলো কিন্তু আমাদের সাংস্কৃতিক পূর্বানুমানের উপর ভিত্তি করে, আমাদের ভাবনাটাও আমাদের সাংস্কৃতিক পূর্বানুমানের উপর ভিত্তি করে, আমরা যে ভাষায় যেভাবে কম্পোজ করি এটাও আমাদের সাংস্কৃতিক পূর্বানুমানের উপর ভিত্তি করে। ফলে একজন গবেষকের বৈজ্ঞানিক বৈষয়িক পূর্বানুমানের যে পাদপীঠ তা একটি বিশেষ ধরনের বিশ্বদর্শন মানে ওয়ার্ল্ড ভিউ নির্দেশক। ফলে সুফিরা যে ধরনের জগৎকে এক্সপেরিয়েন্স করেন বলেন, যেটা তারা বলেন এটা হচ্ছে আকারহীন জগৎ এবং এটা অবস্তুগত জগৎ, সো কল অবস্তুগত হোয়াট এভার, একজন আধুনিক গবেষকের পক্ষে এই জগৎকে রিকগনাইজ করা আসলেই পসিবল না। কারণ আমাদের যে অ্যাকালসারেশন এটা হলো আপনার বেসিকলি অন সায়েন্টিফিক
অ্যান্ড ম্যাটেরিয়ালিস্ট অ্যাজাম্পশন, এবং আমাদের যে কালচারাল ম্যাট্রিক্স ওটাও তার উপর। কিন্তু আমি পার্টিকুলারলি আপনার এখানে লজিক্যাল এবং আপনার লিঙ্গুইস্টিক রিকোয়ারমেন্টের কথা প্রসঙ্গে হোল মিডিয়েবল লিটারেচারকে ফোকাস করছি না। ডক্টর আহমদ শরীফ যেটাকে বাংলার সুফি সাহিত্য বলছেন সেটাকে বোঝানো, সেইগুলার পদ্ধতি প্রসঙ্গে এসব কথা বলছি। কিন্তু সুফিরা যে জগৎটাকে এক্সপেরিয়েন্স করছেন বলেন, এই জগৎটার কেন্দ্রবিন্দু কোনো ধরনের আপনার ম্যাটেরিয়ালিস্ট অ্যাজাম্পশন বা কোনো ম্যাটেরিয়ালিস্ট সায়েন্টিফিক অ্যাজাম্পশন না। এটার কেন্দ্র হলো নিরঞ্জন, এমন নিরঞ্জন যিনি হলেন আপনার নৈরূপ আকার। এবং এই আবহের মধ্যেই সুফিরা শ্বাস প্রশ্বাস নেন, নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং সেগুলোকে তত্ত্ব আকারে হাজির করেন। অর্থাৎ তাদের যে বয়ান, এই বয়ান একটা বিশেষ ধরনের শৃঙ্খলা জাত। এই দিক থেকে আমি বলছি লজিক্যাল রিকোয়ারমেন্ট। আপনার সি রড্রিক্স উইলসন সাম্প্রতিককালে আপনার অ্যানথ্রোপোলজিতে একটা বিষয় বিশেষভাবে হাজির হচ্ছে, সেটা হলো আপনার দ্য অ্যানথ্রোপোলজি অফ এক্সট্রা অর্ডিনারি এক্সপেরিয়েন্স, যেখানে উনি বলছেন আধুনিক শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা খুবই সিরিয়াস ধার্মিক মানুষজনও এসব নিয়ে বোঝাপড়ার ক্ষেত্রে সেকুলার পূর্বানুমান বা বোঝাপড়া অতিক্রম করে যেতে পারেন না। এগুলো বোঝার ক্ষেত্রে যিনি ধর্মীয় মানুষ তিনিও আসলে আমাদের যে অ্যাকালসারেশন, এখানকার যে অনুমান, সেগুলোকে অতিক্রম করে যেতে পারেন না। ফলে আসলে আমরা এইসব টেক্সটের যে অন্তর্নিহিত শৃঙ্খলা, সেটাকে আসলে স্পর্শ করতে পারি না। আমরা একটা বহিস্থভাবে এক্সট্রিনসিক পদ্ধতিতে এগুলো বুঝি। কিন্তু আমরা যদি আসলেই অ্যাকাডেমিকলি এগুলোকে বুঝতে চাই, তাহলে আমাদের এমন একটা কৌশল ইস্তেমাল করতে হবে যেটা এটার ইন্ট্রিনসিক লজিক্যাল রিকোয়ারমেন্টকে ফুলফিল করে। আবার যেহেতু সুফিরা আপনার যে জগৎটাকে এক্সপেরিয়েন্স করতে বলেন, সে জগতের মধ্যে তারা বেড়েই ওঠেন, এটার মধ্যে শ্বাস প্রশ্বাস নেন, ওইটার মধ্যেই তারা তাদের শিক্ষা দীক্ষার কাজ কারবারও চালিয়ে যান। তার মানে হচ্ছে আমরা যদি মডার্ন টার্মে বলি, দিস ইজ এ পার্টিকুলার ফর্ম অফ লাইফ, দিস ইজ এ পার্টিকুলার ফর্ম অফ লাইফ। আরও যদি বলি, দিস ইজ এ পার্টিকুলার ওয়ে অফ বিইং ইন দ্য ওয়ার্ল্ড। ফলত যেহেতু এটা পার্টিকুলার ফর্ম অফ লাইফ অর পার্টিকুলার ওয়ে টু দ্য বিইং ইন দ্য ওয়ার্ল্ড হয়, তাহলে এটার পরিসর মোটেও আপনার লিঙ্গুইস্টিক্যালি সিনট্যাক্সের পরিসর না বা সেমান্টিক্সের পরিসর। আমাদের দেশে যারা এই মিডিয়েবল টেক্সটগুলোকে ইন্টারপ্রিট করতে চাচ্ছেন, তার কন্টেম্পোরারি টাইমে তারা সেমান্টিক্সের পরিসরেই দাঁড়ান বেসিকলি। কিন্তু আমরা যখন এগুলোকে আপনার বিইং ইন দ্য ওয়ার্ল্ড বা ফর্ম অফ লাইফের দিক থেকে দেখি, ওখানে আসলে লিসনার আছে, স্পিকার আছে। দ্যাট মিনস এটার এই টেক্সটগুলা ইন্টারপ্রিট করার পরিসর হবে প্র্যাগম্যাটিক্স, সেমান্টিক্স না। এই ছিল আর কি আমার কথা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।